রাতের অন্ধকার যখন শহরের সব আলো নিভে যায়, যখন ঘড়ির কাঁটা ঠিক 12টার দিকে ঘুরতে থাকে, তখনই আমাদের কান পাততে হয়। শোনা যায় দূর থেকে, খুব দূর থেকে কালো বনের ডাক। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই বনের গভীরে। মানচিত্রে নেই এমন পথ যেখানে সময় থমকে দাঁড়ায়, যেখানে প্রতিটি গাছের পাতা কান পেতে থাকে প্রতিটি প্রতীকের গল্প। আমার নাম ফারহান এবং আজ আমি বলবো কালো বনের রহস্য সিরিজের প্রথম পর্ব, প্রথম প্রবেশ। 1998 সালের শরৎকাল। 3 বন্ধু আরিয়ান, সায়রা এবং রাফি, 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজের শিক্ষার্থী। তাদের গবেষণার বিষয় বাংলাদেশের হারিয়ে যাওয়া লোককাহিনী ও ভৌতিক গল্প। একদিন লাইব্রেরির ধুলোয় মলিন একটি পুরনো ডায়েরি তাদের হাতে আসে। ডায়েরির লেখক একজন ব্রিটিশ অ্যান্থনোগ্রাফার ডক্টর এডওয়ার্ড হ্যামিল্টন, যিনি 1922 সালে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের গবেষণা করতে গিয়ে নিখোঁজ হন। ডায়েরির শেষ এন্ট্রিতে লেখা, আজ আমি কালো বনের সন্ধান পেয়েছি। স্থানীয়রা একে অন্ধকার কানন বলে ডাকে। তারা বলে এই বনের প্রবেশ করলে আর কেউ ফেরে না। বনে আছে ছায়া মানব, যারা আপনারই প্রতিচ্ছবি, কিন্তু আপনার সবচেয়ে গভীর ভয়গুলো ধারণ করে। আমি আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে বনে প্রবেশ করব। যদি এই ডায়েরি কখনো কারো হাতে পড়ে, তবে সতর্ক হন। বন কখনোই তার রহস্য থেকে সহজে মুক্তি দেয় না। তিন বন্ধু উত্তেজনায় আত্মহারা। তারা সিদ্ধান্ত নেয় কালো বনের সন্ধানে বের হবে। তাদের সাথে নেয় পুরনো মানচিত্র, টর্চ লাইট, ভয়েস রেকর্ডার এবং স্থানীয় গাইড বদিউল্লাহর সহায়তা। সায়রা বলল, ভাবতো যদি সত্যি আমরা ডক্টর হ্যামিল্টনের সন্ধান পাই, অথবা ছায়ামানবের। রাফি বলল, স্থানীয় লোকজন কিন্তু খুব ভয় পায়। বদিউল্লাহও প্রথমে আসতে চায়নি। আরিয়ান বলল, আমরা গবেষক, আমাদের কাজই হলো রহস্যের সন্ধান করা, তবে সাবধানতা অবলম্বন করব। বদিউল্লাহ তাদের নিয়ে গেল এক ঘন অরণ্যের সামনে। গাছগুলো এতটাই ঘন যে সূর্যের আলো মাটিতে পড়তে পারে না। বাতাসে ভেসে আসতো এক অদ্ভুত সুগন্ধ। পুরনো মাটির গন্ধের সাথে মিশে আছে যেন কোনো ফুলের সৌরভ। কিন্তু সেই ফুলের নাম স্থানীয় কেউই জানে না। এইখান দিয়ে আমি আর এগোতে পারবো না, বদিউল্লাহ বলল। আমাদের গ্রামের নিয়ম, এই বনে সূর্য ডোবার পর কেউ প্রবেশ করে না। আপনারা যদি এখনই ফিরে যান। আরিয়ান বলল, আমরা ফিরব না বদিউল্লাহ।
তুমি চলে যাও, আমরা কিছুক্ষণ ঘুরেই বের হয়ে আসব। তারা বনে প্রবেশ করল। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে তারা অনুভব করতে শুরু করল কিছু অস্বস্তি। তাদের পিছনে পিছনে কারো যেন পদশব্দ, কিন্তু পিছন ফিরে তাকালে কেউ নেই। রাফির টর্চ লাইট অনিয়মিতভাবে জ্বলতে নিভতে শুরু করলো। সায়রা বলল, তোমাদের কেউ কি কান্না শুনতে পাচ্ছ? দূর থেকে মৃদু কান্নার শব্দ। তারা থমকে দাঁড়ালো। বাতাসে ভেসে আসছিল এক শিশুর কান্নার মতো শব্দ, কিন্তু এত গভীর বনে শিশু অসম্ভব। রাফি বলল, হয়তো কোনো পাখির ডাক, চলো এগোই। হঠাৎ তারা দেখল দূরের এক গাছের পেছন থেকে যেন কারোর ছায়া পালাচ্ছে, কিন্তু মানুষের ছায়ার চেয়ে লম্বা, অনেক লম্বা। আরিয়ান বলল, কে ওটা? বদিউল্লাহ? কোনো উত্তর নেই। তারা দৌড়ে গেল সেই দিকে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মাটিতে পুরনো ব্রোঞ্জের কৌটো পড়ে আছে, যাতে খোদাই করা আছে EH 1922। সায়রা কৌটো তুলে নিল। সায়রা বলল, এডওয়ার্ড হ্যামিল্টন, ওর জিনিস। হঠাৎ সব টর্চ লাইট নিভে যায়। অন্ধকার, নিবিড়, নিস্তব্ধ অন্ধকার। তাদের শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল সেই নিশিম নীরবতার মধ্যে, আর শোনা যাচ্ছিল তাদের নিজেদের হৃদকম্পন। রাফি বলল, টর্চ লাইটগুলো সব একসাথে নিভে গেল কিভাবে? দূর থেকে আহ্বানের শব্দ, আমার অনুসরণ করো। ওরা শুনল তাদের নাম ধরে কে যেন ডাকছে, কিন্তু সেই কণ্ঠ যেন পরিচিত অথচ অচেনা। সায়রার কণ্ঠে ডাকছে কেউ, কিন্তু সায়রা তো তাদের সাথে দাঁড়িয়ে। সায়রা বলল, ওটা ওটা আমারই গলা, কিন্তু আমি তো কিছু বলিনি। আরেকটি কণ্ঠ বলল, এদিকে আসো, আমি আটকে পড়েছি। এবার আরিয়ানের কণ্ঠে। তারা টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ব্যাটারি সম্পূর্ণ ডেড। শুধু রাফির ভয়েস রেকর্ডারের লাল আলোটা জ্বলছিল অন্ধকারে এক ভুতুড়ে চিহ্নের মতো। হঠাৎ পাতার শব্দ কাছে আসছে। ঠিক তখন তারা দেখল মাত্র কয়েক ফুট দূরে তিনটি মানবাকৃতির ছায়া দাঁড়িয়ে। ছায়াগুলো দেখতে তাদেরই মতো, কিন্তু মুখগুলো ঝাপসা, শূন্য। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছায়াগুলোর মাথা ছিল না, কোনো মুখ, শুধু অন্ধকার। তারা দৌড় দিল। কোন দিকে দৌড়াচ্ছে তা জানে না, শুধু সামনে এগোতে থাকে। পিছনে পাতার মর্মর শব্দ, পায়ের শব্দ, তাদেরই পদচিহ্ন অনুসরণ করছে কেউ। হঠাৎ আরিয়ান থেমে গেল। সামনে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের দরজা দিয়ে একটি নরম হলুদ আলোর স্ফুরিতি হচ্ছে।
আরিয়ান বলল, ভিতরে কেউ আছে? রহস্যময় সুর, বাঁশির মতো। কোনো উত্তর, সারা শব্দ মন্দিরের ভেতর থেকে আসলো না। তারা মন্দিরে ঢুকলো। ভিতরে একটি মোমবাতি জ্বলছিল, যার নিচে পড়েছিল ডক্টর হ্যামিল্টনের পুরো ডায়েরি। আর দেওয়ালে লেখা রক্তাক্ত অক্ষরে, যারা আসে তারা কখনো ফিরে যায় না, কিন্তু যদি ফিরতে চাও তাহলে তোমাদের ভয়ের মুখোমুখি হও। ছায়া মানবরা তোমাদেরই অংশ, তারা তোমাদেরই ভয়, লজ্জা, গোপনীয়তা। তাদের শুধরে না দিলে তোমরা এ বন থেকে মুক্তি পাবে না। পিছনের দরজা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। আর তখন তারা দেখল মন্দিরের 3টি কোণে দাঁড়িয়ে আছে সেই ছায়া মানবরা। এবার কাছ থেকে, এবার স্পষ্ট দেখা যাচ্ছে প্রথম মানবটির হাতে একটি ছুরি, দ্বিতীয়টির চোখ দিয়ে রক্ত পড়ছে, তৃতীয়টি দেখতে সায়রার মতোই, কিন্তু তার মুখে একটি ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। সায়রা আর্তনাদ করল। রাফি বলল, আমরা কি করব? আরিয়ান বলল, ডায়েরিতে যা লেখা আছে আমরা আমাদের ভয়ের মুখোমুখি হব। আমাদের ভয়গুলো কি? ঠিক তখন প্রথম ছায়া মানবটি এগিয়ে এলো। সে ধীরে ধীরে রূপ পাল্টে আরিয়ানের মতো হতে লাগলো। তার হাতের ছুরিটি মিলিয়ে গেল এবং সে বলল, আমি তোমার ভয়, আমি সেই আত্মহত্যা করার ইচ্ছা যা তুমি কাউকে বলনি যখন তোমার বাবা মারা গিয়েছিলেন। আরিয়ান কাঁপতে লাগলো। সে সত্যিই স্বীকার করল, হ্যাঁ, সে কখনো কাউকে বলেনি সেই গভীর হতাশার কথা। ছায়া মানবটি তখন ধীরে ধীরে বাষ্প হয়ে উবে গেল। দ্বিতীয় ছায়া মানব রাফির কণ্ঠে বলল, আমি তোমার লজ্জা, আমি সেই দুর্ঘটনা যখন তুমি অসতর্কতাবশত তোমার ছোট ভাইকে প্রায় মেরে ফেলেছিলে। রাফি কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো ক্ষমা করতে পারিনি নিজেকে। রাফি তার গোপন লজ্জার কথা স্বীকার করতেই দ্বিতীয় ছায়া মানবটিও উবে গেল। এবার তৃতীয় ছায়া মানব সায়রার কণ্ঠে কিন্তু বিকৃত ভাবে বলল, আমি তোমার সবচেয়ে গভীর ইচ্ছা সায়রা, আমি সেই ইচ্ছা যা তুমি নিজের কাছেও স্বীকার করো না। তোমার সেরা বন্ধু রাফির প্রতি তোমার আকর্ষণের কথা। মন্দিরের নিস্তব্ধতা। সায়রা নিথর দাঁড়িয়ে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সায়রা বলল, সত্যি, ওটা সত্যি। তৃতীয় ছায়া মানবটি ধীরে ধীরে বিলীন হয়ে গেল। সাথে সাথে মন্দিরের দরজা খুলে গেল। বাইরে দেখা যাচ্ছে সকালের আলো। তারা বেরিয়ে এলো। তারা বনের বাইরে। বদিউল্লাহ তাদের জন্য অপেক্ষা করছিল। তার মুখে অবিশ্বাস। বদিউল্লাহ বলল, আপনারা বেঁচে ফিরেছেন? এই বন থেকে কেউ জীবিত ফেরে না। ফেরার পথে রাফি তার ভয়েস রেকর্ডার চেক করলো। রেকর্ডিং চলছিল পুরো সময়, কিন্তু যখন সে প্লে বাটন চাপল
শুধু শোনা গেল ভীষণ বিকৃত চিৎকার, আর একটি কণ্ঠ যেন বলছে, রেকর্ডিং থেকে, এটি শুধু শুরু। বোন এখন তোমাদের ডিএনএ জানে, সে তোমাদের ফিরে পাবে। রাফি রেকর্ডার ফেলে দিল, কিন্তু তারা জানতো না রাফির পিছনের পকেটে ছিল সেই ব্রোঞ্জের কৌটো, আর কৌটার ভেতরে একটি ছোট্ট কাগজে লেখা, যদি এটা পড়ো তবে তোমরা এখন বোনের অংশ। সে তোমাদের ডাকবে, আবার ফিরে আসতে হবে, নতুবা ছায়া মানবেরা শহরেও তোমাদের খুঁজে নেবে। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু কালো বোনের গল্প শেষ হয়নি। আরিয়ান, সায়রা এবং রাফি জানতো না তাদের ফিরে আসা বোনের একটি বড় পরিকল্পনার অংশ ছিল, কারণ বোন প্রতিবার একজনকে তার ভেতরে আটকে রাখে, আর এবার সে তিনজনকেই চায়। কেন? কি আছে বোনের গভীরে? আর ডক্টর হ্যামিল্টনের কি হলো? সব উত্তর জানতে পারবেন পরের পর্বে, ছায়ার প্রতিশোধ।